হঠাৎ রানা কিভাবে ডাকলো পিছন থেকে। বুড়ি ঘুরতেই দেখলো জল গড়াচ্ছে ওর চোখ দিয়ে। বুঝলো রানা এক কাপড়ে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ঢাকায় কোথাও কিছু চেনে না, এ বাড়ি ও বাড়ি ঠোকর খেয়ে ফিরছে, কিন্তু চাকরি হয়নি, খাওয়া দাওয়া হয়নি কদিন কে জানে। এমন অপ্রত্যাশিত দুর্বিপাকে পড়ে রাগে দুঃখে হতাশায় ভেঙে পড়েছে বুড়ি। আঁচল দিয়ে চোখ মুছে কাছে এসে দাঁড়াতেই রানা বলল, তা বেতন চাও কত? আমি তো জানি নে, কাজের নোককে সবাই যা দেয় তাই দেবেন। বেশ, থাকো আমার এখানেই। মোখলেস তো ওর হাঁড়ি পাতিল ধরতে দেবে না। তুমি এখন খেয়ে দিয়ে বিশ্রাম নাও, বিকেলে ওর সাথে গিয়ে দোকান থেকে সব কিনে আনবে। সেই বুড়ি রয়েই গেল। ঝোঁকের মাথায় ওকে থাকতে বলেই খুব আফসোস হয়েছিল রানার। কেন শুধু শুধু জঞ্জাল বাড়াতে গেলাম। বেশ তো চলছিল, কোনো হাঙ্গামা ছিল না। ভেবেছিল কোনো ছুতো পেলেই বাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু পরদিন ওর হাতের বাঙালির রান্না খেয়ে পরিতৃপ্তির একটা ঢেকুর তুলে রানা ভাবলো, ছলে বলে কৌশলে যেমন করে হোক একে রাখতেই হবে, ছাড়া যাবে না। এখন অবশ্য বাজার করা ছাড়া মোখলেসের অন্য কাজ নেই। অল্প দিনেই বুড়ি বিলিতি রান্নাতেও ওকে ছাড়িয়ে গেছে, আর মোখলেসও হাফ ছেড়ে বেঁচেছে। টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, 5827। রানা ধরল। কে? মাসুদ সাহেব বলছেন? প্রশ্ন এলো অপর দিক থেকে। হ্যাঁ, কি খবর সারওয়ার? আপনাকে একটু অফিসে আসতে হবে স্যার, বড় সাহেব জরুরি তলব করেছেন আপনাকে। মেজর জেনারেল রাহাত খানের পিএ গোলাম সারোয়ার বলল নির্বিকার কণ্ঠে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় উপস্থিত হলে চেহারা চালচলনে একটা নির্লিপ্ত ভাব চেষ্টাকৃতভাবে এনে এক ধরনের আনন্দ পায় গোলাম সারোয়ার। বোধ হয় আত্মসংযমের আনন্দ। রানার খুব ভালো করে জানা আছে এ কণ্ঠস্বর, তাই জিজ্ঞেস করলো, ব্যাপার কি বলতো সারোয়ার? নতুন গোলমাল বাঁধলো কিছু? কোথায় আছেন স্যার? হুলস্থুল কারবার। ভোর 5টা থেকে অফিস করছি আজ, জলদি চলে আসুন। বলেই ফোন ছেড়ে দিল কাজের চাপে সর্বক্ষণ ব্যস্ত অক্লান্ত পরিশ্রমী গোলাম সারোয়ার, অন্য কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে। মাসুদ রানা চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পেল টেলিফোনটা রেখেই চটপট গোটা কত ইমিডিয়েট লেভেল লাগানো ফাইল নিয়ে গোলাম সারোয়ার ছুটল চিফ অ্যাডমিনিস্ট্রেটরের কামরার দিকে। ঘন কালো ভুরুজোড়া অল্প একটু উঁচু করে ছোট্ট একটা শেষ দিল মাসুদ রানা। তাহলে তো খেলা জমে উঠেছে মনে হচ্ছে। প্যান্ট আর জুতো পরাই ছিল। ভোরবেলা গোসল করেই সে এগুলো পরে ফেলে সব সময়। ড্রয়ার থেকে পিস্তল ভরা হোলস্টারটা বের করে বাঁ কাঁধে ঝুলিয়ে নিল রানা। পিস্তলটা খুব দ্রুত কয়েকবার হোলস্টার থেকে বের করে ঠিক জায়গা মতো হাতটা পড়ছে কিনা দেখে নিল। তারপর রোজকার অভ্যাস মতো স্লাইডটা 8বার টেনে একে একে 8টা গুলি বের করে পরীক্ষা করলো ইজেক্টর ক্লিপটা ঠিক মতো কাজ করছে কিনা। ম্যাগাজিন রিলিজটা টিপতেই সরাত করে বেরিয়ে এলো খালি ম্যাগাজিন। আবার স্লাইড টেনে চেম্বারে একটা বুলেট ঢুকিয়ে আস্তে হ্যামারটা নামিয়ে দিল রানা। সবসময় ঠিক ফায়ারিং পজিশনে এনে রাখে সে তার বিপদ সংকুল রোমাঞ্চকর জীবনের একমাত্র বিশ্বস্ত সাথী এই .32 ক্যালিবারের ডাবল অ্যাকশন অটোমেটিক ওয়ালথার পিপিকে পিস্তলটি। ম্যাগাজিনে 7টা বুলেট ভরে যথাস্থানে ঢুকিয়ে দিল রানা। ক্যাচের সাথে আটকে একটা ক্লিক শব্দ হতেই সন্তুষ্ট চিত্তে আবার শোল্ডার হোলস্টারে ভরে রাখলো সে তার ছোট্ট যন্ত্রটা। তারপর একটা নীল টি শার্ট পরে ড্রেসিং টেবিলের লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে ভালো করে দেখে নিল শোল্ডার হোলস্টারটা কোনো দিক থেকে দেখা যাচ্ছে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে স্টার্ট দিল ওর একান্ত প্রিয় জাগুয়ার XKE গাড়িতে। ও আব্বা, দরজার চাবিটা নেছেন? রাঙার মা এসে দাঁড়ালো। না তো, কেন? তুমি বাসায় থাকবে না? দুপুরে একটু মিরপুরের মাজার যাব।
ড্রয়ার থেকে আমার চাবিটা নিয়ে মোখলেসের কাছে দিয়ে যেও। ও ও তো আমার সঙ্গে যাবি। বেশ, তোমার চাবিটা জলদি আমাকে দাও। তুমি ড্রয়ার থেকে আমারটা নিয়ে নিও। নাও, তাড়াতাড়ি করো। বাড়ি থেকে বেরিয়ে একটু হাসলো রানা। যেদিনই বিশেষ টেলিফোন আসবে অফিস থেকে, সেদিনই বুড়ির মিরপুরের মাজারে যাওয়া চাই। এই 2 বছরের মধ্যে রাঙার মা দেখেছে, যতবারই এমন টেলিফোন এসেছে ততবারই আব্বা কয়দিন আর বাড়িতে ফেরেনি। প্রায় শরীরে কাটাকুটি নিয়ে বাড়ি ফেরে আব্বা। একবার তো 20 দিন পর খাটিয়ায় করে হাসপাতাল থেকে বাড়িতে দিয়ে গেল কয়েকজন লোক। সারা অঙ্গে জখমের দাগ। 1 মাস কত সেবা শুশ্রূষা করে জ্যান্ত করতে হয়েছে তাকে। আব্বা যে কি কাজ করে তা ঠিক জানে না সে, তবে কাজটা যে খুবই ভয়ঙ্কর আর বিপজ্জনক তা সে বুঝতে পারে। সদা সর্বদা তাই শঙ্কিত হয়ে থাকে সে। এক একবার মনে হয় আব্বা বোধহয় পুলিশের লোক। আবার সন্দেহ হয়, পুলিশের লোক যদি হয় তবে মেজাজ এত ঠান্ডা কেন? গোলাগুলির সাথে কারবার আব্বার, তাই তো আব্বার সাথে সবসময় ছোট বন্দুক থাকে। এইটাই আব্বার চাকরি। বিপদ আছে বলেই না মাসে মাসে 1600 টাকা করে মাইনে দেয় আব্বাকে। কোনোভাবে বারণ করতে পারে না সে, তাই যতবারই রানা কোনো কাজে হাত দেয় ততবারই রাঙার মা মিরপুরের মাজারে গিয়ে মানত করে আসে। যখন সুস্থ বা অসুস্থ অবস্থায় সে ফিরে আসে তখন মোখলেসকে দিয়ে মানত পুরো করে দেয়। বিরক্ত হয়ে মোখলেস একদিন রাঙার মার এসব গোপন কথা বলে দিয়েছে রানাকে। মতিঝিল কমার্শিয়াল এরিয়ার একটা 7 তলা বাড়ির পিছন দিকটায় গাড়ি পার্ক করে লিফটের বোতাম টিপল মাসুদ রানা। ওকে দেখে লিফটম্যান কোনো প্রশ্ন না করেই 5th ফ্লোর অর্থাৎ 6 তলায় উঠে এলো। 6 এবং 7 তলা সবটা জুড়ে পিসিআই বা পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের অফিস। নিচের তলাগুলো হরেক রকম ব্যবসা প্রতিষ্ঠান টুকরো টুকরো করে ভাড়া দিয়ে দফতর খুলেছে। 6 তলার বেশিরভাগটাই জুড়ে রয়েছে রেকর্ড সেকশনের ব্যস্ত সমস্ত কেরানির দল, জনা 15 মেয়ে পুরুষ টাইপিস্ট, স্টেনো ইত্যাদিতে। কেবল ডান ধারে সব শেষে করিডোরের দুপাশে মুখোমুখি 4টে কামরায় বসে রানা আর তার 3 সহকর্মী। 7 তলার এক অংশে মেজর জেনারেল রাহাত খান আর চিফ অ্যাডমিনিস্ট্রেটর কর্নেল শেখের কামরা, আর বাকিটায় অত্যাধুনিক সরঞ্জামে সুসজ্জিত ওয়্যারলেস সেকশন। 350 কিলোওয়াটের অত্যন্ত শক্তিশালী ট্রান্সমিটার রয়েছে ছাদের উপর। বিদঘুটে সব যন্ত্রের সামনে দাঁড়িয়ে ডায়াল করছে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত জনা কয়েক অপারেটর। কানে হেডফোন। মাইক্রোওয়েভ, সানস্পট আর হেভি সাইড লেয়ারের জগতে আছে এরা। পাশের টেবিলে রাখা শর্ট হ্যান্ড খাতা, ডিক্টাফোন। সব মিলিয়ে নিখুঁত এ প্রতিষ্ঠানটি। কোনো গোলমাল নেই, যেন আপনা আপনি সব কাজ হয়ে যাচ্ছে এমন শৃঙ্খলা। মাসুদ রানা প্রথমে ঢুকলো নিজের কামরায়। ঘরটার 4 ভাগের 1 ভাগ কার্ডবোর্ডের পার্টিশন দিয়ে আলাদা করা। সেখানে টাইপিস্ট মকবুল বসে রানার গত কেসটার পূর্ব বিবরণ টাইপ করছে। রানাকে দেখে পিঠটা কুঁজো করে উঠে দাঁড়াতে গেল মকবুল। বসো বলে সুইং ডোর ঠেলে নিজের ঘরে ঢুকলো রানা। ইন লেখা বেতের কারুকাজ করা ট্রেতে গোটা কয়েক ফাইল জমা হয়ে আছে। ওগুলোর দিকে অনুকম্পার দৃষ্টিতে চেয়ে একটু হাসলো রানা। ভাবলো, আজ বাছা ধানেরা একটু বিশ্রাম নাও, আজ আর তোমাদের কাছে ভিড়ছি না। টেলিফোনের উপর হাতের ডান ধারে রাখা ইন্টারকমের একটা বোতাম টিপে রানা বলল, মাসুদ রানা বলছি, আমাকে ডেকেছিলেন স্যার? গম্ভীর কণ্ঠে উত্তর এলো, ওপরে এসো। বুকের মধ্যে ছলাৎ করে উঠল খানিকটা রক্ত। কেমন একটা আনন্দ শিহরণের মতো অনুভব করলো রানা 1 সেকেন্ডের জন্য। মাসখানেক পর আজ আবার গিয়ে দাঁড়াবে সেই তীক্ষ্ণ দুটো চোখের সামনে, যে চোখকে আজ 7 বছর ধরে সে ভক্তি করেছে আর ভালোবেসেছে। ওই ক্ষুরধার দৃষ্টির ইঙ্গিতে কতবার কত ভয়ঙ্কর বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে সে বিনা দ্বিধায়। লিফটের দিকে না গিয়ে সিঁড়ির দিকে এগোলো রানা। সুন্দরী রিসেপশনিস্ট মিষ্টি করে হাসলো একটু।
রানাও হেসে তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ডান ধারে সব শেষের ঘরটায় বসেন রিটায়ার্ড মেজর জেনারেল রাহাত খান। লিফটের দিকে না গিয়ে সিঁড়ির দিকে এগোলো রানা। সুন্দরী রিসেপশনিস্ট মিষ্টি করে হাসলো একটু। রানাও হেসে তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ডান ধারে সব শেষের ঘরটায় বসেন রিটায়ার্ড মেজর জেনারেল রাহাত খান। বাঙালিদের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ আর্মি ইন্টেলিজেন্সের এত উপরে উঠতে পেরেছিলেন। 1952 সালে শিশু রাষ্ট্র পাকিস্তান যখন বহির্বিশ্বের ক্রমবর্ধমান কুচক্রের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী কোনো প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে, ঠিক সেই সময় অবসর গ্রহণ করলেন আর্মি ইন্টেলিজেন্সের সুযোগ্য কর্ণধার মেজর জেনারেল রাহাত খান। সাথে সাথেই নতুন প্রতিষ্ঠান স্থাপন করা হলো। নাম দেয়া হলো পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্স এবং দ্বিধা মাত্র না করে রাহাত খানকে বসিয়ে দেওয়া হলো এর মাথায়। অনেক বাক বিতণ্ডার পর ঢাকায় এর হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হলো। নিজ হাতে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রাহাত খান মনের মতো করে। অক্লান্ত পরিশ্রম করে কয়েক বছরের মধ্যে এত বেশি সুনাম অর্জন করেছে এ প্রতিষ্ঠান যে আমেরিকা, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বিভাগ এখন পিসিআই কে নিজের সমকক্ষ বলে স্বীকার করতে গর্ব অনুভব করে। কিছুটা গোপনীয়তা খাতিরে আর কিছুটা পাকিস্তানের বাইরে পৃথিবীর প্রায় সর্বত্র কার্যরত পিসিআই এজেন্টের জরুরি খবর আদান প্রদানের সুবিধার জন্য বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছদ্মনামে। মস্ত বড় সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, তাতে ইংরেজিতে লেখা ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশন, এক্সপোর্টার্স ইম্পোর্টার্স ইনটেন্ডার্স। ব্যবসার খাতিরে বা চাকরির খোঁজে কেউ যদি ভুল করে এখানে এসে ওঠে, তবে রিসেপশনিস্টের মিষ্টি হাসি এবং কয়েকটা প্রশ্নের নাবাচক উত্তর নিয়েই তাকে সন্তুষ্ট চিত্তে ফিরতে হয়। আসুন স্যার, বড় সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন, বলল গোলাম সারওয়ার। টেলিফোন করবার ঠিক 4 মিনিটের মধ্যে রানাকে সশরীরে উপস্থিত দেখে একটু বিস্মিতই হলো সে। তারপর আবার মগ্ন হয়ে গেল আপন কাজে। আস্তে দরজাটা খুলে ঘরে প্রবেশ করলো রানা। পুরো কার্পেটে আগাগোড়া মোড়া মস্ত ঘরটা। উত্তর দিকের জানালার দামি কার্টেনটা একপাশে সরানো। পুরো বেলজিয়াম কাচে ঢাকা মস্ত বড় সেক্রেটারিয়েট টেবিলের উপর পা তুলে দিয়ে রিভলভিং চেয়ারে আরাম করে বসে জানালা দিয়ে বাইরে চেয়ে কি যেন ভাবছেন রাহাত খান। হাতে কিং সাইজের একটা জ্বলন্ত চেস্টারফিল্ড সিগারেট, আমেরিকান টোস্টেড টোবাকোর গন্ধ সারা ঘরে। দরজাটা খুট করে বন্ধ হতেই চোখ ফিরিয়ে একবার আপাতমস্তক দেখলেন রানাকে। তারপর টেবিল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলেন রাহাত খান। মাথাটা একটু ডান দিকে ঝাঁকিয়ে আবছা ইঙ্গিতে বসতে বললেন রানাকে। এসব ইঙ্গিত রানার মুখস্থ। বিনা বাক্য ব্যয়ে সামনের একটা চেয়ারে বসে পড়ল সে। এবার তার 58তম জন্মবার্ষিকীতে রানার উপহার দেয়া রনসন গ্যাস লাইটারের তলায় চাপা দেয়া একটা 4 ভাঁজ করা কাগজ তুলে নিয়ে রাহাত খান বললেন, এটা একবার চোখ বুলিয়ে পকেটে রেখে দাও, মজার জিনিস। ভাঁজ খুলে দেখলো রানা, ক্রিম কালারের অনিয়ন স্কিন পেপারে ইংরেজিতে টাইপ করা একটা চিঠি। ওটা সাইজ 8.5 বাই 11 ইঞ্চি, অর্থাৎ ডিমাইয়ের 4 ভাগের 1 ভাগ। বেশ কিছু দূর গড়গড় করে পড়ে গেল সে, কিন্তু অর্থ কিছুই বুঝতে পারল না। সাংকেতিক ভাষায় লেখা চিঠিটা। হঠাৎ চিঠিটার উপর দিকে ডান ধারে একটা সাংকেতিক চিহ্ন দেখেই রানা বুঝলো এটা ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসের চিঠি। এই চিহ্ন আগেও দেখেছে সে কয়েকবার। মুখ তুলে রাহাত খানের দিকে চাইতে তিনি ইঙ্গিত করলেন ওটা পকেটে রেখে দেবার জন্য। বেশি কথা বলা পছন্দ করেন না তিনি, তাই যতটা সম্ভব ইঙ্গিতেই কাজ সারেন। এবার আরেকটা কাগজ টেবিলের উপর রানার দিকে একটু ঠেলে দিলেন তিনি। বললেন, ওই চিঠির অনুবাদ, মন দিয়ে পড়ো, কোথাও বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। রানা একবার জেনারেলের মুখের দিকে চাইল। কিছুই আন্দাজ করা গেল না সে মুখ দেখে। গোঁফ দাড়ি পরিষ্কার করে কামানো,
কপালে আর গালে বয়সের ভাঁজ পড়েছে কয়েকটা, কাঁচা পাকা ভুরু। এছাড়া ঋজু দেহটায় প্রৌঢ়ত্বের আর কোনো চিহ্ন নেই। ইজিপশিয়ান কটনের ধবধবে সাদা স্টিফ কলার শার্ট, সার্চের স্যুট আর ব্রিটিশ কায়দায় বাঁধা দামি টাইয়ের নট, সবটা মিলিয়ে খুব সপ্রতিভ চেহারা বুড়োর। তীক্ষ্ণ চোখ দুটো এখন নিরাসক্তভাবে চেয়ে আছে সামনের দেয়ালে টাঙানো অ্যাংলো সুইস ঘড়িটার দিকে। একটু ঝুঁকে চিঠিটা তুলে নিল রানা টেবিলের উপর থেকে। ইংরেজিতে লেখায় সে চিঠির বাংলা করলে দাঁড়ায়, মঙ্গলবার। এল সেন্টারে তোমার কাজ প্রশংসা অর্জন করেছে। নতুন কাজের ভার দেয়া হচ্ছে। তোমার ভক্সওয়াগন নিয়ে আগামীকাল বুধবার ঠিক 11টায় ডিসি ফেরি পার হও। 165 মাইল পথ, গড়পড়তা 40 মাইল বেগে চলবে। বেলা 3:45-এ 4জন ইপিআর সেপাই তোমার গাড়ি থামিয়ে 4টে প্যাকেট তুলে দেবে গাড়ির সামনের বুটে। সেই সাথে গাড়িতে উঠবে একজন মহিলা। স্বামী স্ত্রী হিসেবে 10 নম্বর রুম বুক করা আছে তোমাদের জন্য নির্দিষ্ট হোটেলে। সেখানে লাগেজ উঠিয়ে প্যাকেট শুদ্ধ গাড়িটা মেয়েটির হাতে ছেড়ে দিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করবে হোটেলে। দুবার আগাগোড়া চিঠিটা পড়ে মুখ তুলল মাসুদ রানা। দেখলো দুটো চোখ গভীর মনোযোগের সাথে পরীক্ষা করছে তাকে। কি বুঝলে? প্রশ্ন করলেন রাহাত খান। সাংঘাতিক ব্যাপার স্যার। ভারতীয় কোনো গুপ্তচরকে গাড়ি চালিয়ে ঢাকা থেকে চিটাগাং যাবার নির্দেশ দেওয়া হয়েছে আজই 11টার সময়। চট করে রিস্ট ওয়াচটা দেখে নিয়ে আবার রানা বলল, সুপরিকল্পিত কোনো প্ল্যান বলেই মনে হচ্ছে। 3:45 কুমিল্লা ছাড়িয়ে 14 গ্রামের কাছাকাছি বর্ডারের পাশ দিয়ে যখন গাড়ি যাবে, তখন ইপিআর এর ছদ্মবেশে কয়েকজন ভারতীয় সেনা গাড়িতে কিছু মাল তুলে দেবে। চিটাগাংয়ে কোনো সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে স্যার। নিরাপত্তার জন্য কাজটা দুভাগে ভাগ করে দেয়া হয়েছে, ছেলেটার কিছুটা, মেয়েটার কিছুটা। রানার মধ্যে এই হঠাৎ উত্তেজনার সঞ্চার দেখে একটু হাসলেন মেজর জেনারেল রাহাত খান। বললেন, ঠিক ধরেছ। এখন শোনো, এই সাংকেতিক চিঠিটা নিতান্ত ভাগ্যক্রমে পাওয়া গেছে ভারতের এক নামকরা গুপ্তচর সুবীর সেনের পকেটে। গত রাতে 2:30টার দিকে শাহবাগ হোটেল থেকে মাতাল অবস্থায় ফিরছিল সে গাড়ি চালিয়ে। ঢাকা ক্লাবের সামনে একটা শাল গাছের সাথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে সে গাড়ি। রানার মনে পড়ে গেল, গত রাতে ক্লাব থেকে ফেরার পথে একটা সাদা ভক্সওয়াগনকে প্রায় চুরমার অবস্থায় দেখেছে সে ঢাকা ক্লাবের সামনে। বলে ফেলল, গাড়িটা আমি দেখেছি স্যার। ভুরু কুচকে তিরস্কারের ভঙ্গিতে তার দিকে চেয়ে রাহাত খান বললেন, ভোর 5:15টায় মিলিটারি ক্রেন এসে উঠিয়ে নিয়ে গেছে সে গাড়ি। রাত 2:30 থেকে ভোর 5:15, এর মধ্যে তুমি দেখলে কি করে সে গাড়ি? লম্পট সুবীর সেনের মতো তুমিও নিশ্চয়ই ফিরছিলে কোনো খান থেকে রানা। চুপ করে থাকলো রানা। গত রাতের অনাচারের কথা কঠোর নীতিপরায়ণ সত্যনিষ্ঠ রাহাত খানের কাছে গোপন থাকলো না। নিজেকে শুধু শুধু অপচয় করো না রানা। রানার অপরাধী মুখের দিকে চেয়ে বললেন খান। 2 সেকেন্ড চুপ করে থেকে আবার বললেন, যাক, যা বলছিলাম, চিঠিটা সে পেয়েছে খুব সম্ভবত পাক এয়ারলাইন্সের কোনো এয়ার হোস্টেসের কাছ থেকে। কাল সন্ধ্যার ফ্লাইটে এই দুমুখ সাপ, যে সমস্ত পাকিস্তানি ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি করে তাদেরকে খান সাহেব ঘৃণা ভরে দুমুখ সাপ বলেন, কলকাতা থেকে এর চিঠি নিয়ে এসেছে এবং রাতে সেনকে পৌঁছে দিয়েছে। আরেকটা সিগারেট ধরাবার জন্য থামলেন রাহাত খান। সেই ফাঁকে রানা জিজ্ঞেস করল, চিঠিটা আমাদের হাতে এলো কি করে স্যার? চোখে ধোয়া যাওয়ায় চোখ দুটো পেঁচিয়ে উপর দিকে ঘুরিয়ে ঠোঁট থেকে সিগারেটটা আঙুলের ফাঁকে নিয়ে রাহাত খান বললেন, হাসপাতালের ইমার্জেন্সিতে ডাক্তার ওর পকেট থেকে এই চিঠি পেয়ে পুলিশকে দিয়েছে। পুলিশ কোড ব্রেক করতে না পেরে ভোর 4:30টায় আমার কাছে পাঠিয়েছে। আমাদের কোড এক্সপার্ট 8 ঘন্টায় কোড ব্রেক করে আমার কাছে জরুরি টেলিফোন করেছে। এগুলো রুটিন ওয়ার্ক। এখন তোমার কাজটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। শোনো, সুবীর সেন এখন আমাদের হাতের মুঠোয়।
এয়ার হোস্টেসকে চিনে বের করা আমাদের 20 মিনিটের কাজ। ইপিআর এর ছদ্মবেশে ভারতীয় সৈন্যদের এবং সেই মহিলা গুপ্তচরকে আমরা অনায়াসে মাল সহ গ্রেফতার করতে পারি। এসব কাজ মোটেই কঠিন নয়, কিন্তু এগুলো করলে আসল সূত্রটা যাবে হারিয়ে। আমি জানতে চাই, ভারতের এইসব তৎপরতার আসল উদ্দেশ্য কি? গোড়াটা কোথায়? প্যাকেটে করে কি জিনিস চালান হচ্ছে, যাচ্ছে কার কাছে এবং কেন? বুঝতে পেরেছ? মাথা ঝাঁকালো রানা। এবার বেশ পরিষ্কার হয়ে গেল আসলে তার কাজটা কি। আজই বুধবার, এখন ঘড়িতে 9:05। এবার একটু চাঞ্চল্যের রেশ পাওয়া গেল রাহাত খানের কণ্ঠে। ঠিক 11টায় নারায়ণগঞ্জ ফেরিঘাটে পৌঁছতে হবে তোমাকে সুবীর সেনের ভূমিকায়। একটা সাদা ভক্সওয়াগনের সামনে পিছনে সেনের গাড়ির নাম্বার লেখা হয়ে গেছে এতক্ষণে। 2 ঘন্টার মধ্যে তৈরি হয়ে সেটা নিয়ে তুমি রওনা হবে চিটাগাংয়ের পথে। কথাটা বলে আধ মিনিট খানেক সমস্ত ব্যাপারটা মনে মনে পর্যালোচনা করে দেখলেন রাহাত খান অন্যমনস্কভাবে। তারপর আবার বললেন, আসল সুবীর সেন যে আমাদের হাতে বন্দী হয়েছে সে খবর সম্পূর্ণ চেপে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেনকে সোয়া 5টার দিকে মেডিকেল কলেজ থেকে সরিয়ে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওর গাড়িটা মিলিটারি ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আগেই বলেছি। হোটেল ক্যাসেরিনায় টেলিফোন করে বলে দেওয়া হয়েছে সেন সাহেব আমাদের বাসায় রাত কাটিয়েছেন। বেশি রাত হয়ে যাওয়ায় কাল রাতে আর হোটেলে ফিরতে পারেনি। আজ জরুরি কাজে চিটাগাং চলে যাচ্ছেন, 2-1 দিন পর ফিরবেন। তাও আরো নিশ্চিত হবার জন্য অ্যাংলো ম্যানেজার এভি কোস্টারকে ডেকে পাঠিয়েছি এখানে। একটু টিপে দিলেই সব পরিষ্কার বুঝবে ছোকরা। কাজেই সেনের দুর্ঘটনার খবরটা চাপা পড়ে যাচ্ছে। বর্ডারের সৈন্যরা বা মেয়েটি টের পাচ্ছে না কিছুই, সাবধানও হতে পারছে না। কিন্তু স্যার, যে কোনো একজন ওয়াচার কি যথেষ্ট ছিল না? আমাকে পাঠাচ্ছেন কেন? রানা আর একটু পরিষ্কার করে জানতে চায় সব কথা। তার কারণ, চিঠিটা পড়ে স্পষ্ট বোঝা যাচ্ছে বিরাট কোনো পরিকল্পনার প্রায় সমাপ্তির দিকে চলে এসেছে ওরা। সুনিশ্চিত সুষ্ঠু আয়োজন দেখছি সব দিকে। তাই পাঠাচ্ছি তোমাকে। আগা গোড়া সমস্ত ব্যাপার জানতে হবে তোমার। কি আছে প্যাকেটে, কাকে দেয়া হচ্ছে সেটা, আর কেন দেয়া হচ্ছে। বুঝেছ? জি স্যার। মাথা ঝাঁকালো রানা। ওদের সমস্ত কুমতলব বানচাল করে দিতে হবে আমাদের। তাই আমাদের সবচেয়ে মানে মোটামুটি একজন বুদ্ধিমান লোককে পাঠাতে হবে। এখন তোমার কিছু জিজ্ঞাস্য থাকলে বলো। রানা বলল, গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি আমি, কিন্তু ঠিক কোন হোটেলে উঠতে হবে জানা নেই। দাঁড়াও, তার ব্যবস্থাও করা হয়েছে। ইন্টারকমের একটা বোতাম টিপে রাহাত খান বললেন, শেখ, কোনো খবর পেলে? জি স্যার, আমি আসছি এক্ষুনি। ইন্টারকমের ভেতর দিয়ে চিফ অ্যাডমিনিস্ট্রেটর কর্নেল শেখের গলাটা কেমন ধাতব খনখনে শোনালো। লম্বা চেস্টারফিল্ডের প্যাকেট থেকে একটা চিপটে যাওয়া সিগারেট বের করলেন রাহাত খান, প্যাকেটের উপর টোকা দিয়ে দিয়ে। তারপর ব্রনসন গ্যাস লাইটার দিয়ে ধরিয়ে নিলেন একটা দিক। কয়েক সেকেন্ড ইঙ্ক ট্রের কয়েকটা জরুরি কাগজে দ্রুত চোখ বুলিয়ে নিলেন রাহাত খান। তারপর রানার দিকে চেয়ে বললেন, চিটাগাংয়ের সব হোটেলেই টেলিফোন করা হয়েছে। দেখা যাক তোমার ভাগ্যে কোন হোটেল জুটল। কর্নেল শেখ ঘরে ঢুকবার সময় রাহাত খানের কথা শেষটুকু শুনে রানার দিকে চেয়ে একটু হাসল। তারপর বলল, হোটেল মিসখা চেনেন? চিনি, স্টেশন রোডে, রেস্ট হাউসের ঠিক উল্টো দিকে, সিনেমা হলটার পাশে, বলল রানা। হ্যাঁ, মিসখার 5 তলায় 10 নম্বর এয়ার কন্ডিশনড রুম বুক করা আছে মিস্টার অ্যান্ড মিসেস মাসুদ রানা, থুরি, সুবীর সেনের নামে। রানার পাশে একটা চেয়ারে সশব্দে বসলো প্রকাণ্ড দেহি কর্নেল শেখ। যেমন উচ্চতা তেমনি প্রস্থ। ভদ্রলোক খাস মুলতানি, নিজ রসিকতায় নিজেই খুশি হয়ে ওঠেন। মিসখা এয়ার কন্ডিশন করেছে নাকি? জিজ্ঞেস করলেন রাহাত খান। না স্যার, কোনো কোনো ঘরে এয়ার কুলার লাগিয়ে দিয়ে 10 টাকা চার্জ বেশি নেয়। হ্যাঁ, যা বলছিলাম রানা, কাজের কথা এলেন আবার রাহাত খান। তোমরা পৌঁছবে সেখানে সন্ধে 7:15-টার দিকে।
মেয়েটা যখনই প্যাকেটগুলো পৌঁছাবার জন্য নিচে নামবে লিফট করে, তুমি সাথে সাথে নেমে আসবে সিঁড়ি বেয়ে। সামনের রাস্তাটা পার হয়ে দেখবে চালকবিহীন একটা নীল রঙের ওপেল রেকর্ড স্টার্ট দেওয়া অবস্থায় রাখা আছে রাস্তার উপর। ওই গাড়িতে করে পিছু নিবে মেয়েটির। এরপর কিভাবে এগোবে তা স্থির করার ভার তোমার উপরই থাকবে। চিটাগাং ঢাকা ডিরেক্ট টেলিফোন লাইন থাকায় তোমার সাথে আর ওয়্যারলেস সেট দিচ্ছি না। যখনই প্রয়োজন মনে করো তখনই রিং করবে। মাথা নেড়ে উঠতে যাচ্ছিল রানা। চোখের পাতা নামালেন এবং সেই সাথে তর্জনী দিয়ে সিগারেটের উপর লম্বালম্বি ভাবে একটা টোকা দিয়ে ছাই ছাড়লেন রাহাত খান। তার মানে, উঠো না, একটু বসো। শেষ একটা টান দিয়ে অ্যাশট্রেতে সিগারেটের টুকরোটা ফেলে বোতাম টিপলেন রাহাত খান। উপরের পাতটা দুভাগ হয়ে ভিতরে চলে গেল টুকরোটা। ছ্যাত করে একটা শব্দ হলো ভেতর থেকে, আর পাতলা এক ফালি ধোঁয়া বেরিয়ে এলো কোনো এক ফাঁক দিয়ে। আরেকটা কথা, এতক্ষণ পর আন্তরিকতার একটা ক্ষীণ হাসির আভাস পাওয়া গেল রাহাত খানের মুখে। বলা যায় না, আমাদের অজ্ঞাত কোনো উপায়ে অপরপক্ষ জেনে ফেলতে পারে যে তুমি সুবিশের নও। হয়তো এখনই সবকিছু জেনে গেছে ওরা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিপদের ঝুঁকিটা কতখানি বুঝতে পারছো? কাজেই খুব সাবধানে থাকবে আর সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে। যাও এখন। কথাগুলো শোনালো ছোটকালে বাইরে কোথাও পাঠালে মা যেমন বারবার করে বলে দিতেন, দেখিস খোকা, গাড়ি ঘোড়া দেখে চলিস, আর রাস্তার ডান ধার ঘেঁষে হাঁটবি, বুঝলি? ঠিক তেমনি। মৃদু হেসে রানা বেরিয়ে গেল ঘর থেকে। হঠাৎ যদি সে পিছন ফিরত, তাহলে দেখতে পেত তার সুঠাম দীর্ঘ একহারা চেহারার দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খান। প্রথম পর্বের সমাপ্তি করছি আজকের মতো এখানেই। এই গল্পেরই দ্বিতীয় পর্বে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।